পুঞ্চের এই টেম্পলে আমরা ফ্রিতে পেট ভরে প্রায় 8-9 রকমের আইটেম দিয়ে ফ্রিতে বাবা মহাদেবের পেট ভর্তি করে প্রসাদ খেলাম। এতে মন প্রাণ ধন্য হয়ে গেল পুঞ্চের এই মন্দিরে। তো চলো আমরা কি প্রসাদ খেয়েছিলাম এই মন্দিরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পারলে তোমরা একবার ঘুরে যাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য পুঞ্চ ট্যুরের তৃতীয় পার্ট নিয়ে চলে এসেছি এবং মন্দির ভ্রমণের শেষের দিকে। তো মন্দির ভ্রমণের শেষে আমরা মন্দিরের দোতলার দিকে এক ধাপ উঁচুতে আমরা খেতে চলে গেছিলাম বাবা মহাদেবের প্রসাদ। এবং এখানে যে প্রসাদটা দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে, প্রায় 7-8 রকমের আইটেম ছিল এবং যতক্ষণ যে খেতে পারবে পেট ভর্তি করে প্রসাদ দেওয়া, কোনো রকম কোনো মূল্য ধারণ করা হয় না। তো এটা আমার বেশ ভালো লাগছে, কারণ যে কোনো মন্দিরে বড় বড় মন্দিরগুলোতে আমাদের এদিকে সাধারণত পয়সা দিয়ে একটা মূল্য ধারণ করা হয়, যেমন তোমার 30 টাকা বা 40 টাকা 50 টাকা পার মাথায় এরকম একটা মূল্য ধারণ করা হয়। বাট এদিকে আমার একটা জিনিস ভালো লাগলো, কোনো রকম কোনো মূল্য দিতে হয় না, প্লাস পেট ভরে যে যতক্ষণ পারবে ওখানে বসে খেতে পারবে। আর ওখান থেকে থালা বাটি সব রকম দেওয়া হয়, মানে থালা বাটি জল সব রকম ওখান থেকে প্রোভাইড করা হয়। তো থালা বাটি নিয়ে, তবে ওখানকার একটা নিয়ম কি, প্রসাদ খাওয়ার পর তোমাকে থালা বাটিগুলো ওখানে ধুয়ে রাখতে হবে। তো তোমরা তো দেখলে ওখানে প্রসাদে আমাদের দিয়েছিল পনিরের তরকারি, একটা ছিল ছোলা, কাবলি ছোলার মতো তরকারি, ওটাকে জাস্ট কি বলে আমার মাথায় ঠিক আসছে না। তো ওরকম একটা ছিল, ভেজ ডাল ছিল, পায়েস ছিল, তারপরে চাটনি ছিল, অনেক রকম ছিল। তো দেখতেই পেলে তোমরা কী ছিল। তো আমাদের প্রসাদ খাওয়া এখানে কমপ্লিট। দেখো, তো প্রসাদ খাওয়ার পরে আমরা মন্দিরের বাইরেতে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ফটোশ্যুট করার মজাই আলাদা, এগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো আমরা পেট ভর্তি করে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো প্রসাদ খাওয়ার পর মন্দিরের চারপাশটা আরেকবার শেষবারের মতো ঘুরে নিচ্ছিলাম, আর সাথে কিছু ফটোশ্যুটও করে নিয়েছি। অনেক ফটোশ্যুট করেছি, তো সেগুলো আমি ফেসবুকে শেয়ার করব আস্তে আস্তে। তো জাস্ট ভিডিওগুলো এখন তোমাদেরকে পার্ট 3 শেয়ার করেছি। তো পার্ট 3 আমাদের এখানে এই মহাদেবের মন্দিরটা দেখে এরপর আমরা বিষ্ণু মন্দিরে দেখতে যাব। তো এই যে দেখো, মন্দিরের চারপাশটা তোমাদের সঙ্গে আরেকবার সুন্দর করে ঘুরিয়ে দিয়েছিলাম। তো এখানে তোমরা চাইলে এই মন্দিরটা বাবা বুড়া অমরনাথের, এটা একটা ফার্স্ট মন্দির। তো আসল অমরনাথ তো আছেই, এটাও একটা বাবা বুড়া অমরনাথ। তো এই দেখো, আমরা খাওয়া দাওয়া করার পর আবার গাড়িতে চেপে পড়েছিলাম আমরা বিষ্ণু মন্দির দেখতে যাবো বলে। এখানে কাছাকাছি বিষ্ণু মন্দির আছে, মোটামুটি এখান থেকে ঘন্টাখানেক লাগবে। বিষ্ণু মন্দিরটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের থেকে খুব কাছেই। তো আমাদের এখানে এই মন্দিরটা দর্শন করে, বাবা মহাদেবের মন্দির দর্শন করে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম টুকটাক। বাবা মহাদেবের পিকচার সহ আরও কিছু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, দুবাড়ির জন্যই আমরা কেনাকাটা করে নিয়েছিলাম। তারপর গাড়ি করে আমরা বিষ্ণু মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এখান থেকে আমাদের বিষ্ণু মন্দিরটা আমাদের ফ্ল্যাটের কাছেই। তো এখান থেকে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে, 1.5 ঘন্টা লাগবে যদি জ্যাম না থাকে। আর যদি একটু গাড়ি ঘোড়ার চাপ করে আসতে শুরু বুঝতে পারছো, তো সেক্ষেত্রে 2 ঘন্টা লাগবে। তো চলো আমরা আবার ব্যাক করছি। আর এই যে আবার যাওয়ার সময় তোমাদের সুন্দর করে একটু প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ের রাস্তাঘাট তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে গিয়ে বিষ্ণু মন্দিরে দেখা হবে। আমার যাবে
is my guys, know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want go? তো দেখো তোমাদের সঙ্গে রাস্তাঘাট প্রাকৃতিক পরিবেশ শেয়ার করতে করতে আমরা অলরেডি বিষ্ণু মন্দিরে পৌঁছেও গেছি। তো মাঝখানে তোমাদের আর বেশি কিছু শেয়ার করিনি, কারণ পাহাড়ি রাস্তাঘাট তোমাদের প্রায় প্রত্যেকটা ব্লগেই বেশ সুন্দর করে আমি তোমাদের অনেকটা করে শেয়ার করেছি, তাই বেশি করে রাস্তাঘাট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন তোমরাও বোরিং ফিল করবে বারবার দেখতে দেখতে। তো চলো দেখতে দেখতে আমরা বাবা বিষ্ণুর মন্দিরে চলে এসেছি। আর বিষ্ণুর মন্দিরটা এখানে যেহেতু পাহাড়ের উপরে প্রায় দোতলার সমান হাইট, মানে এখানে এটা দোতলায় বলতে গেলে, এটা যেটা একতলা সেটা দোতলা। তো দেখতে দেখতে আমার বাবা বিষ্ণুর মন্দিরে চলে এসেছি। আর দেখো কতটা উঁচু, ওখান থেকে নিচটা কেমন লাগছে দেখতে পাচ্ছ এই উঁচু থেকে। তো এই দেখো দুদিকে দুটো, এই দিকেটা ঠিক আমি কি বুঝতে পারছি না, এই দিকেরটা যে বাঘ বুঝতে পারছে। আর এখানকার মন্দিরগুলো কত সুন্দর দেখতে, জাস্ট মানে আমাদের এখানকার মন্দিরের থেকে সম্পূর্ণ অন্য রকম। আর এখানে আমরা ঢুকেই প্রথমেই পেয়ে গেছিলাম হনুমানজিকে। তো এখানে শুধু যে বিষ্ণু মন্দির বলে, বাবা বিষ্ণুর মন্দির বলে যে বাবা বিষ্ণু আছে তা না, এখানে মাতারানী আছে, হনুমানজি আছেন, অনেক রকমের ঠাকুরই আছেন। মানে বিষ্ণু মন্দিরে বিষ্ণু মানে আছেন, প্লাস অনেক রকমের আরও অনেক রকমের ঠাকুর আছে। আর এখানে আমি শুধু মন্দিরটা নয়, চারপাশের পরিবেশটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানটা এত রোদ ছিল, খালি পায়ে উঠে তা তো লাগছে, আর বেশ মানে ঠান্ডাও লাগছে, আবার রোদও লাগছে, সব রকমই লাগছে। মানে চারিপাশে এত হাওয়া দিচ্ছে, সোয়েটার খুলতেও পারছি না, আবার চরম রোদও লাগছে, আমি তাকাতেও পারছি না। তো সেই জন্য মন্দিরে প্রথমেই ঢুকে মন্দিরের চারপাশটা আবার তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো তারপরে চলো এবার মন্দিরের ভেতরটা ঢুকবো। তো ওখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আর তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে পারিনি। তো চলো এখানে দেখো আর একটা মন্দিরে আমি উঠবো। তো এই দেখো আমি আর একটা মন্দিরে উঠছি। তো চলো দেখেছো কতটা উঁচু, হাট থেকে উঠতে উঠতে পুরো দমে পড়ানো হয়ে যাচ্ছে, মানে এত দম লাগছে, মানে এতটা উঁচু। এখানে যেহেতু সব মন্দিরগুলো এখানে পাহাড়ের উপরে, বেশ মজাই লাগছিলো। মানে দূর থেকে দেখে এত সুন্দর, আমাদের ফ্ল্যাট থেকে যখন আমরা মন্দিরগুলো দেখতাম এতটা এক্সাইটিং লাগতো, মনে তো কবে যাবো কবে যাবো। তো এতটা হাঁটতে হচ্ছে যে দম লাগছিলো বলে কোনো অসুবিধা, বেশ মজা লাগছিলো। মন্দিরগুলো সব থেকে মজার ব্যাপার হচ্ছে মন্দিরগুলো থেকে নেমে আসতে ইচ্ছে করছিলো, মনে হচ্ছিলো এখানেই যেন থেকে যাই আর আমাদের ফ্ল্যাটে ফিরে যাব না। মানে এত ভালো লাগছিলো, মানে ধারণার বাইরে, খুবই ভালো লাগছিলো। মনে হচ্ছিলো মন্দিরগুলোতে বসে থেকে যায় আর বাইরে নিচে নামবো না, এরকম একটা ব্যাপার। হাঁটতে কষ্ট হচ্ছিলো, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমাদের গাড়িটা নিচে ছিল। অনেকটা রাস্তা, প্রায় মানে দেখে যতটা কাছে মনে হচ্ছিলো মন্দিরটা ততটা কাছে না, অনেকটা। তবে এখানে পাহাড়ি উপরে হলে কী হবে, প্রত্যেকটা রাস্তায় প্রায় বাঁধানো এবং পাকা পিচের রাস্তা, এটা একটা খুব ভালো ব্যাপার। রাস্তাগুলো প্রচণ্ড স্মুথ, খুব ভালো রাস্তা, হাঁটতে কোনো রকম কষ্ট হয়নি। তো চলো দেখতে থাকো, উঠে তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করে। দেখেছো রাস্তায় যেন শেষ হচ্ছে না, মন্দিরগুলো দেখো কত উঁচু উঁচু, কত পাহাড় উপরে হলে কী হবে, জাস্ট অসাধারণ বানিয়েছে মন্দিরগুলো। দেখো রাস্তাটা দেখো কত উঁচু, এই দেখো নিচ থেকে পাহাড়টা দেখো, পাহাড়ের বাড়িঘরগুলো। তো চলো মন্দিরের ভিতরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, মন্দিরের বাইরের গেটটা। তো আমার এবার মন্দিরের ভিতরে প্রবেশ করবো। তো চলো দেখতে থাকো, মন্দিরটা আমি যতটা পারবো আমার মনের মধ্যে আবার সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি তো ঘুরে দেখেছি, এবার তোমরাও দেখো কত সুন্দর পাহাড়ের কোলে মেঘগুলো দেখেছো, জাস্ট অসাধারণ লাগছে, মনে হচ্ছে পেঁচা তুলোর মতো, নীল আকাশে পেঁচা তুলোর মতো লাগছে জাস্ট মেঘগুলোকে। মানে সত্যি এরকম পরিবেশ চোখে দেখা আমার তো আবার যাওয়ার ইচ্ছা ছিল, বাট কপালে নেই, এমন সিচুয়েশন এই মুহূর্তে ক্রিয়েট হয়ে আছে, আর যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। যেহেতু বেবি আছে, তো বেবিকে নিয়ে ওরকম একটা সিচুয়েশনে যাওয়া যাবে না। ইচ্ছে ছিল, জানি না আর হবে কিনা, হয়তো আর হবে না, বাট তাও কপালে ছিল বলে একবার দেখতে পেয়েছি। তো চলো দেখতে থাকো, এনজয় করো।
আমরা বিষ্ণুদেবের মন্দির দর্শন করার পর এখানে চলে এসেছিলাম মাতা রানীর মন্দির দর্শন করতে। এখানে দেখো মাতা রানীর সঙ্গে সঙ্গে আমরা কত রকমের দেবদেবীর দর্শন পেয়ে গেছি। জাস্ট এত বড় এরিয়া জুড়ে কত সুন্দর করে দেখো, কত দেবদেবীর মূর্তি কত সুন্দর করে কাঁচের ভেতরে বাঁধিয়ে, বা এটা একটা মানে পাথরের মূর্তি, মানে সব দেবদেবীগুলো পাথরের। দেখো পুরো এরিয়াটা জুড়ে শুধু দেবদেবীর মূর্তি, জাস্ট অসাধারণ লাগছে, এত সুন্দর কারুকার্য মানে বললে ভাষায় বোঝানো যাবে না। চারিদিকটায় শুধু সমস্ত রকমের রাধাকৃষ্ণ থেকে বাবা মহাদেব থেকে ভোলা মহেশ্বর থেকে শিব পার্বতী থেকে সমস্ত রকমের যত দেবদেবী আছে, অত দেবদেবী নাম হয়তো আমিও জানি না, তো তোমরা দেখতে থাকো। পুরো এরিয়াটা জুড়ে এত সুন্দর সুন্দর শুধু দেবদেবীর মূর্তি, জাস্ট অমায়িক মানে এত সুন্দর পরিবেশ, জাস্ট আমাদের এদিকে তো পাওয়া যাবে না। তো চলো দেখতে থাকো।